নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি হলো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রামগড়ের রাত। শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 1941 সালের 9 মার্চ হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন। রহস্য ও গোয়েন্দা কাহিনী লিখে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর লেখা পাণ্ডব গোয়েন্দা শিশু তথা কিশোর মনে আলাদা জায়গা করে নিয়েছে। 2017 সালে তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। আসুন আজ শুনে নিই ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প, নাম রামগড়ের রাত। সে বছর শীত এমন জাঁকিয়ে পড়েছিল যে শাল সোয়েটারেও সুবিধে হচ্ছিল না। আমার বয়স তখন 24 কি 25, সবে সরকারি চাকরিতে জয়েন করেছি, ফলে হাতে টাকা পয়সাও ছিল। হঠাৎই এক বন্ধুর কথা শুনে রাজরাপ্পায় ছিন্নমস্তা দেবী ও দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থল দেখতে যাবার ভীষণ ইচ্ছা হলো। বাড়িতে বাবা মা অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই বারণ করলেন ওই সময় না যাওয়ার জন্য, কারণ এখানেই যখন এত শীত পড়েছে তখন ও দেশে না জানি শীত কত প্রবল হবে। আমি কিন্তু কারোর কথায় কর্ণপাত করলাম না। দু একজন বন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলতেই তারা বলল, পাগল নাকি। অবশেষে কাউকে না পেয়ে আমি নিজেই রাঁচি এক্সপ্রেসে আমার নিজের জন্য একটা টিকিট কেটে নিলাম। রাজরাপ্পা যেতে হলে রামগড় হয়েই যেতে হয়, তাই কেউ কেউ হাজারিবাগ দিয়েও যাওয়া পছন্দ করেন। আমি রাঁচির পথই বেছে নিলাম। যাই হোক, আমি রাঁচিতে নেমে 2 দিন থেকে শহরটা একটু ঘুরে বেরিয়ে নিলাম। এরপর একদিন সকালের বাসে রওনা দিলাম রামগড়ের দিকে। রামগড় থেকে রাজরাপ্পা দেখার সুবিধে খুব। রাজরাপ্পা দেখা হলে হাজারিবাগ দিয়ে ফিরবো, এটাই আমার বাসনা। রাঁচি বা রামগড় তখন বিহার প্রদেশের মধ্যে ছিল। তা সেই প্রচণ্ড শীতের মুখে এসে বুঝতে পারলাম কাজটা আমি খুব একটা ভালো করিনি। আর 1 মাস বাদে এলে এমন ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডার কবলে পড়তে হতো না। তবুও বয়স তখন খুবই কম, একেবারে উঠতি যৌবন, তাই অত শীতে কাবু হয়েও একেবারে হার মানিনি। রামগড়ে যখন বাস থেকে নামলাম বেলা তখন প্রায় 12টা। রামগড় তখন এখনকার মতন এত জমে ওঠেনি। খুব নিম্নমানের এমন 1টি কি 2টি হোটেল ছিল যেখানে রাত্রিবাস করা যায়, কিন্তু দুর্ভাগ্য এই যে নিম্নমানের ওই হোটেল 2টির কোনোটাতেই জায়গা পাওয়া গেল না। আর রাজরাপ্পায় যে যাব সেখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। সন্ধ্যার পর একেবারেই শুনশান হয়ে যায় জায়গাটা। মন্দিরের পূজারী, দোকানদার ও পশারিরা বেলা গড়াতেই সবাই উধাও হয়ে যায় সেখান থেকে। তাই কি যে করি এসব যখন ভাবছি, তখনই এক মধ্যবয়সী ভদ্রমহিলা কিছু একটা কেনাকাটা করে ফিরছিলেন। আমায় দেখে বললেন, আপনি কি ঘর খুঁজছেন? আমি বললাম, হ্যাঁ, আমার একখানা ঘর আছে, আমি আপনাকে ভাড়া দিতে পারি। কজন আছেন আপনারা? না, এই আমি একাই। ভদ্রমহিলাকে দেখে মনে হলো বেশ জাঁদরেল গোছের। বললেন, ও মা, একা কেউ বেড়াতে আসে? বলি, চোর ছাচর ন তো? আমি বললাম, কেন, আমায় দেখে কি সেই রকম বলে মনে হচ্ছে? তা মুখ দেখে কি মানুষ চেনা যায়? কে যে কি ধান্দায় আসে তা কে জানে। যাই হোক, সচরাচর কাউকে ঘর ভাড়া আমি দিই না। তা তোমার অল্প বয়স দেখেই ঘরটা দিচ্ছি, না হলে এখন তুমি যাবেই বা কোথায় বলো?
আমার এই ঘরের ভাড়া কিন্তু 40 টাকা। যা, তুমি যখন একা তখন 25 টাকাই দিও। ভদ্রমহিলা প্রথমে আপনি, পরে তুমিতে এলেন, ভালোই লাগলো। বললাম, 25 টাকাই আমি দিতে রাজি। চলুন তাহলে আপনার ওখানেই যাই। আমি ভদ্রমহিলার সঙ্গে এলাম। বাস রাস্তার বাঁ দিকে একটা গলির মধ্যে 2-3টে বাড়ির পরই ওনার ছোট্ট দোতলা বাড়ি। নিচের তলায় উনি নিজে থাকেন, উপর তলাটা ভালো লোকজন দেখলে মওকা পেলে ভাড়া দেন। নিচে ওপরে দুদিকেই জল, কল, বাথরুমের ব্যবস্থা ভালো। ভদ্রমহিলা উপরে উঠে আমাকে দাঁড়াতে বলে 2-5 মিনিটের মধ্যেই ঘরটাকে পরিষ্কার করে ফেললেন। তারপর বললেন, 2টো কম্বল আছে, যদি লেপের দরকার হয় তো বলো, কোথাও থেকে আনিয়ে দেবো। তা কদিন থাকবে শুনি? এই তো আজ তো আছি, কাল রাজরাপ্পা দেখে পরশু ধানবাদ বা হাজারিবাগে চলে যাব। কেন, সেখানে আবার কি আছে? আগে কিছুই নেই, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব। ভদ্রমহিলা আমাকে ঘর খুলে দিয়ে বিদায় নিলেন। তারপর নিচের থেকে হেঁকে বললেন, চান টান হয়নি নিশ্চয়? যদি গরম জল লাগে তো বলো, আমি ব্যবস্থা করে দেব। তাহলে তো খুব ভালো হয়, না হলে এই শীতে চান করা অসম্ভব। প্রায় মিনিট 10 বাদে ভদ্রমহিলা 1 বালতি গরম জল নিজেই নিয়ে এসে রেখে গেলেন আমার বাথরুমে। আমি প্রবল শীতকে উপেক্ষা করে কোনো রকমে স্নানের পর্ব সমাধা করলাম। তারপর বাস রাস্তার ধারে কতগুলো সস্তার হোটেলে উকিঝুঁকি মেরে দেখলাম আমার রুচি অনুযায়ী কোথাও কোনো খাবার পাওয়া যায় কি না। এইভাবে ঘুরতে ঘুরতে মোটামুটি একটা হোটেল পেয়ে গেলাম, সেখানেই ঢুকে পড়লাম। ভাত, ডাল, তরকারি, মাছ সবই আছে, 7 টাকায় দমভর। এখানে খেতে বসেই রাজরাপ্পা যাওয়ার ব্যাপারে খোঁজ খবর নিতে লাগলাম, ওই হোটেলের লোকেদের কাছে আর কি। হোটেলের মালিক বললেন, কাল সকালে যাবেন তো? আমার এই হোটেলের সামনে অনেক ট্রেকার এসে জড়ো হবে, কোনো অসুবিধা হবে না। রাজরাপ্পা খুব ভালো জায়গা, যান ঘুরে আসুন। তারপর জিজ্ঞেস করলেন, তা এখানে উঠেছেন কোথায়? আমি বললাম, ওই ভদ্রমহিলার বাড়ির কথা। শুনে মালিক একটু গুম খেয়ে গেলেন। তারপর বললেন, 2 দিনের ভাড়াই কি ওকে দিয়ে দিয়েছেন নাকি? আমি বললাম, না, 1 দিনের ভাড়া দিয়ে দিয়েছি। তাহলে এক কাজ করুন, আজকে রাতটা কোনো রকমে ওখানে কাটিয়ে কাল সকালে রাজরাপ্পা যাওয়ার সময় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে এখানে চলে আসুন, আমি আপনার থাকার ব্যবস্থা করে দেব। তারপর একটু সময় কি যেন একটু ভেবে উনি বললেন, আপনি একা তো, একটা রাত ওখানেই কাটাবেন যখন, কী করে যে কাটাবেন আমি তো ভেবে পাচ্ছি না। আমি বললাম, কেন বলুন তো? ভদ্রমহিলা কিন্তু আমার সঙ্গে খুব ভালো ব্যবহারই করেছেন। মালিক বললেন, ভদ্রলোককে দেখেছেন? কই না তো। ঠিক আছে, একটা রাত কোনো রকমে ওখানে কাটান, কাল আপনার ব্যবস্থা করে দেবো। আমি আর কোনো কথা না বলে খাওয়া দাওয়া শেষ করে আবার নিজের আস্তানায় ফিরে এলাম। হোটেলের মালিক কেন যে আমাকে এখানে থাকতে না করছেন তা ভেবে পেলাম না। তবু ওর কথা শোনার পর আমার মনে কেমন যেন একটু ভয় ঢুকে গেল। যাই হোক, কনকনে ঠান্ডায় বেশ কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার পর ঘরে তালা দিয়ে বাইরে বেড়াতে চললাম। 2-1 দিনের জন্য তো এসেছি, সব সময় কি আর ঘরে শুয়ে থাকতে ভালো লাগে? দিনের আলোয় জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখি। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো। ভদ্রমহিলা বললেন, আমাকে গরম জলের জন্য 1 টাকা দেবে বাবা। তারপর বললেন, তা দুপুরে কোথায় খেলে? আমি যে হোটেলে খেয়েছিলাম সেই হোটেলের নাম বললাম। ভদ্রমহিলা নাক মুখ সিটকে বললেন, চারদিকে এত খাবার হোটেল, শেষ খালে কিনা ওইখানে গেলে খেতে? খুব বাজে স্বভাব লোকটার, সব সময় আমার বাড়ির বদনাম করে। যাই হোক, রাতে আর কোথাও যেন যেওনি, 2টো ডাল রুটি আমিই করে দেবো, এর বেশি অন্য কিছু তো বাইরেও পাবে না বাবা। তাছাড়া সন্ধ্যা হতে না হতে লোকজন কমে গেলে সব বন্ধ হয়ে যায় এখানে।
আমি বললাম, বেশ তো, ডাল রুটিই খাবো, আমার জন্য 4খানা রুটি করবেন। আমি এবার আলাপ জমানোর জন্য বললাম, নিচের এই ঘর দুটোই কি আপনি একাই থাকেন? না না, একা কেন থাকবো, আমার কর্তা আছেন, আমরা দুজনেই থাকি। তো কই, তাকে তো দেখছি না। ওই উনি একটু দরকারে কাজে রাঁচি গেছেন কি না, তো ফিরতে রাত হবে। আমি আর কথা না বাড়িয়ে একটি টাকা ভদ্রমহিলার হাতে দিয়ে বড় রাস্তায় এলাম। তারপর একটা দোকানে চা খেয়ে ঘুরতে লাগলাম পথে পথে। এদিকে অনেক ছোট ছোট পাহাড় ও এলাকা ঘিরে অনেক বন জঙ্গল আছে, তাই দেখে সময় কাটাতে লাগলাম। সন্ধ্যা পর্যন্ত ঘোরার পর শীতের দাপট বৃদ্ধি পেলে স্বস্থানে ফিরে এলাম আবার। ভদ্রমহিলা তখন ঘরের কাজ করছিলেন। একবার আমাকে আর চোখে তাকিয়ে দেখলেন, তারপর আবার নিজের কাজেই মন দিলেন। তখন লোডশেডিং চলছে। আমি টর্চের আলোয় পথ দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরের দরজা খুলতেই চক্ষু স্থির হয়ে গেল। কেননা দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখলাম এক তরুণী ঘরের ভেতর থেকে আমার পাশ কাটিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ওই দৃশ্য দেখে শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। কে এই তরুণী? আমার ঘরে ঢুকলই বা কী করে? তাছাড়া যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে ওই ভদ্রমহিলা ছাড়া আর কাউকে তো আমি এ বাড়িতে দেখিনি। তার চেয়েও বড় কথা, আমার তালাবন্ধ ঘরে এই তরুণী ঢুকলো কী করে? আমি দ্রুত নেমে এলাম নিচে ভদ্রমহিলার কাছে। ভদ্রমহিলা বললেন, কিছু বলবে? আমি আশ্চর্যজনক ঘটনার কথা বললাম ভদ্রমহিলাকে। শুনে উনি বললেন, তোমার মনের ভুল বাবা, কি দেখতে কি দেখেছ, না হলে তালাবন্ধ ঘরে কে ঢুকবে? আমি বললাম, মোটেও ভুল দেখিনি, তার মুখ আমি দেখেছি। দুপুরে কি তোমার ঘরের দরজা খোলা ছিল? না, আমি বন্ধ করেই শুয়েছিলাম। তাহলে হয়তো খিল দাওনি, চুরির মতলবে কেউ তোমার ঘরে ঢুকেছিল, পরে সাড়া পেয়ে লুকিয়েছিল তক্তপোষের নিচে। এখন পকেট হাতড়ে দেখো টাকা পয়সা সব ঠিকঠাক আছে কি না। কথা বলতে বলতেই আলো জ্বলে উঠল। আমি আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। তারপর টাকা পয়সা ইত্যাদি যা ছিল ভালো করে দেখে নিলাম। এ ঘরের কোনো কিছুই খোয়া যায়নি। টাকা পয়সা খোয়া তো দূরের কথা, আমার মানি ব্যাগ তো আমার সঙ্গেই ছিল। ঘরে ঢুকে বসলাম বটে, কিন্তু আমার ভয় সাংঘাতিক রকম করতে লাগলো। তার কারণ, এই ব্যাপারে ভদ্রমহিলার যদি কোনো কারসাজি থাকে তাহলে রাতে আমার বিপদের শেষ থাকবে না। এই অচেনা জায়গায় আমার নিজের কেউ না থাকলেও ওই হোটেল মালিক নিশ্চয়ই আমার পাশে এসে দাঁড়াবেন, কেননা তিনিই তো আমাকে বলেছেন এই বাড়িতে না থাকতে। মন মেজাজ আমার এমনিই খিঁচড়ে গেল, যে কোনো কিছুই আর ভালো লাগলো না। তবে কাল সকালে যে আমি এই বাড়ি ত্যাগ করব সে ব্যাপারে চরম সিদ্ধান্ত নিলাম। রাত 8টা নাগাদ ভদ্রমহিলা 4খানা রুটি আর 1 বাটি ডাল নিয়ে এসে রেখে দিয়ে গেলেন। একটা কাঁচের বোতল করে জলও দিলেন। আমার সঙ্গে রাঁচি থেকে নিয়ে আসা কিছু ক্ষীরের মিষ্টি ছিল, তাই দিয়ে বেশ তৃপ্তি করে ডাল রুটি খেয়ে নিলাম। চমৎকার রান্নার হাত ভদ্রমহিলার, এত সুন্দর ডাল রেঁধেছেন যে খেয়ে মন ভরে গেল। খাওয়া দাওয়ার পর বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে দেখি পরপর 2টো জলের বোতল বসানো টেবিলে। দ্বিতীয় বোতলটি যে ভদ্রমহিলা কখন দিয়ে গেলেন তা টেরও পাইনি। যাই হোক, পেট ভর্তি করে জল খেয়ে ঘরে এসে দরজায় খিল দিলাম। তবু আরও একবার নিশ্চিত হওয়ার জন্য তক্তপোষের তলার দিকটা দেখে নিলাম ভালো করে। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। শুয়ে সেই রহস্যময়ী তরুণীর ব্যাপারে চিন্তা করতে করতে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে ঘুমোনোর চেষ্টা করলাম। অনেক পরে ঘুমিয়েও পড়লাম এক সময়। প্রায় মধ্যরাতে হাড় হিম করা ঠান্ডায় সারা শরীর কেঁপে উঠল আমার। এত শীত যে বলতে গেলে ধনুকের মতন বেঁকে গেলাম প্রায়। তখনই অনুভব করলাম আমার গায়ে চাপা দেওয়া 2টো কম্বলের একটাও নেই।
আশ্চর্য, এমন তো হবার কথা নয়। আমি টর্চ জেলে কম্বল নিতে গিয়ে দেখি সে দুটো আগে যেমনই রাখা ছিল তেমনই পাট করে অবস্থায় আমার পায়ের কাছে রাখা। আমার যে তখন কি অবস্থা তা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। কম্বল গা থেকে খুলে গেলে পায়ের দিকে এলোমেলোভাবে পড়ে থাকতে পারে, কিন্তু এমন পরিপাটি করে দুটো কম্বল পায়ের কাছে ভাঁজ করে রাখলো কে? ভেবে কোনো কুল পেলাম না। তবে স্থির করলাম আর আলো নিভিয়ে নয়, এবার আলো জ্বেলেই শুয়ে থাকবো সারা রাত। কিন্তু ভাবি এক হয় আর এক। একটু পরেই লোডশেডিং হয়ে অবিল অন্ধকারে ঢেকে গেল চারদিক। আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। দুশ্চিন্তার ঘোর কাটলে ঘুমিয়েও পড়লাম আবার। ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়েই হঠাৎ মনে হলো আর একজন কে যেন শুয়ে আছে আমার পাশে। আতঙ্কে ভয়ে নীল হয়ে গেলাম আমি। এই মুহূর্তে কি যে করব ভেবে পেলাম না। সন্দেহ ভঞ্জনের জন্য বাঁ হাতের কনুই দিয়ে একটু ঠেলা দিতেই মেয়ে গলার বিরক্তিকর শব্দ শুনতে পেলাম। ও! আমি কোনো রকম সাড়া শব্দ না করে পা টিপে টিপে দরজার কাছে এসে খিল খুলে বাইরে বেরিয়েই দরজায় শিকল দিলাম। রামগড়ের সেই ভয়ঙ্কর শীত ও তার সঙ্গে অন্য আতঙ্কে আমার সিদ্ধারা দিয়ে যেন হিমের স্রোত বইতে লাগলো। আমি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম বড় রাস্তায়। ভাগ্য ভালো যে একটু পরেই লোডশেডিং দূর হলো। বড় রাস্তার ধারে এক জায়গায় কয়েকজন ট্রাক ড্রাইভার গাড়ির টায়ার পুড়িয়ে আগুন করে খোশ মেজাজে নিজেদের মধ্যে গল্প করছিল। আমি তাদের দলেই ভিড়ে গেলাম। এই ড্রাইভারদের সবাই সর্দারজি হলেও ওদের মধ্যে দু একজন বিহারি ক্লিনারও ছিল। তারা এমন অসময়ে আমাকে ওইভাবে দেখে জানতে চাইল এই রাত দুপুরে আমার কোনো বিপদ হয়েছে কিনা। আমি তখন আমার সব কথা খুলে বললাম ওদের। আমার কথা শুনে ওদের একজন বলল, ওই বাড়িটার ব্যাপারে এই রকম সব কথা আগেও শুনেছি, তবে সরাসরি এমন অভিজ্ঞতার কথা এই প্রথম শুনলাম। এরপর ওরা আমাকে বাইরে খোলা জায়গায় না থাকতে বলে ওদের একটা লরির ড্রাইভারের সিটে বসতে বলল। আমার ঘুম তখন মাথায় উঠে গেছে। ওই ড্রাইভারের সিটে বসে কোনো রকমে রাতটা কাটালাম। দেখতে দেখতে ভোর হলো। ড্রাইভাররাই ভালোবেসে এক কাপ চা খাওয়ালো আমাকে। তারপর দিনের আলো ফুটলে আমি আবার বাসায় ফিরে গিয়ে ভয়ে ভয়ে শিকল খুলে ভেতরে ঢুকলাম। তারপর আমার ব্যাগ গুছিয়ে ভদ্রমহিলা জেগে ওঠার আগেই চলে এলাম রাজরাপ্পার ট্রেকার স্ট্যান্ডে। এই রামগড় আর এক রাত নয়, বাবা সাংঘাতিক জায়গা। রাজরাপ্পা থেকে বেলাবেলি ফিরে রাঁচি অথবা হাজারিবাগ, যে দিকের বাস আগে পাবো সেই দিকে চলে যাব। স্ট্যান্ডে যাওয়া মাত্রই ট্রেকার পেলাম। সেখানে দু একজন সহযাত্রীর সঙ্গে কথা বলে ওই বাড়িটার ব্যাপারে জানতে পারলাম। বাড়ির মালিকের নাম রতনলাল সাউ। ওনার দুই স্ত্রী। একজন এখন যিনি আছেন তিনি প্রথমা স্ত্রী, দ্বিতীয় স্ত্রী খুবই অল্প বয়সী। স্বাভাবিকভাবেই দুই সতীনের মধ্যে বনিবনা হতো না, তাই একদিন মনের দুঃখে দ্বিতীয় স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশি তদন্তে জানা যায় এটি আত্মহত্যা নয়, হত্যা। রতনলাল ও প্রথমা স্ত্রী অর্থাৎ বর্তমানের এই ভদ্রমহিলাকে পুলিশে ধরে নিয়ে যায়। এখনকার এই ভদ্রমহিলা তার ভাইদের সাহায্যে টাকার জোরে বেরিয়ে এলেও রতনলালের কারাবাস হয়। তিনি এখনও জেলে। এই ঘটনার পর পাঁচটি বছর কেটে গেলেও সেই তরুণীর অতৃপ্ত আত্মা এখনও মাঝে মাঝে তার অস্তিত্বের প্রকাশ ঘটায়। অচেনা কোনো লোক না জেনে ওই বাড়িতে রাত কাটালে তাদের অনেকেরই নাকি ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। গত রাতে আমারও ঠিক যেমনটি হলো। শেষ হলো আমার আজকের গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রামগড়ের রাত। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে এসে জানাবেন আপনার কেমন লাগলো। আবার আসবো সামনের রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।